প্রোগ্রামিং কোর্সের শেষ সপ্তাহে তোমাদের স্বাগত। তোমরা যারা এতদিন কোর্সটা কন্টিনিউ করেছো, আশা করা যায় তোমরা প্রোগ্রামিং এর অনেকখানি বেসিক শিখে ফেলেছো। তো এরপরে হচ্ছে পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার। তোমাদের দক্ষতা অর্জন করতে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো এই শেষ সপ্তাহে আমরা কিছু টুকিটাকি জিনিস দেখব। তার মধ্যে একটা হচ্ছে ফাইল, একটা হচ্ছে স্ট্রাকচার, এবং সেই সাথে আমরা দেখব কিছু সমস্যা সমাধানের টেকনিক, প্রবলেম সলভিং টেকনিক, যেটার মাধ্যমে আমরা ছোট ছোট প্রবলেম সহজে কিভাবে সমাধান করা যায় সেগুলো দেখব। তো এখন আমি তোমাদের ফাইলের বিষয়টা দেখাবো, কিভাবে ফাইলের থেকে ইনপুট নেওয়া যায় বা ফাইলে আউটপুট দেওয়া যায়, এবং সেই ইনপুট বা আউটপুট প্রসেসিং করে কিভাবে আবার স্ক্রিনে প্রিন্ট করা যায়, এই জিনিসগুলো। তো চলো দেখা যাক কিভাবে ফাইল নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, তো আমরা কোড বক্সে চলে যাই। কোড বক্সে দেখো আমরা ফাইল ডট সি নামে একটা ফাইল রেখেছি। এটা একদম বেসিক একটা সি এর ফাইল। আর আমি যে ফাইলটা যেখানে সেভ করেছি সেই ফোল্ডারে আমি একটা টেক্সট ফাইল খুলব। এখানে আমি একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করলাম এ নামে। আচ্ছা, এই ডকুমেন্টের মধ্যে আমি লিখলাম থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন আওয়ার কোর্স। এবং এটা আমি সেভ করলাম। এখন আমরা চাচ্ছি এই ফাইলে যে লেখাটা আছে এই লেখাটা আমি ফাইল থেকে ইনপুট নিব, নিয়ে স্ক্রিনে প্রিন্ট করব। তো আমরা কোড বক্সে যাই। আমরা যখন ফাইল নিয়ে কাজ করব, একটা ফাইল অবজেক্ট তৈরি করতে হলে আমাদের জিনিসটা এভাবে লিখতে হবে, সব বড় হাতের FILE, এরপর একটা স্টার চিহ্ন, এরপর একটা নাম। তো আমরা যেহেতু ইনপুট নেব, আমি ফাইলটার নাম দিলাম ইনপুট আন্ডারস্কোর ফাইল। আচ্ছা, এরপরে ফাইলটা আমাদের খুলতে হবে। ফাইল খুলবো কিভাবে? ইনপুট আন্ডারস্কোর ফাইল ইকুয়ালস এফ ওপেন। এফ ওপেন বলে একটা ফাংশন আছে যেটা ফাইল খোলার কাজ করে। এর মধ্যে আমরা নাম বলে দেব। আমাদের ফাইলটার নাম ছিল এ। তো যেহেতু এটা একটা টেক্সট ফাইল, তাই এটার ফরম্যাট হচ্ছে txt। তো আমরা আসলে শুধু এ লিখলে হবে না, আমরা লিখবো a ডট txt। আচ্ছা, এরপরে আরেকটা প্যারামিটার দিতে হবে যেটা বলে দিবে যে ফাইলটা সে কি মোডে ওপেন করবে। সে কি ফাইলটা রিড করার জন্য ওপেন করবে নাকি রাইট করার জন্য ওপেন করবে। তো যেহেতু আমরা ফাইলটা থেকে রিড করব, তাই আমরা এখানে আর বলে দেব। আর মানে হচ্ছে রিড, আর রাইট হচ্ছে ডাব্লিউ। এরকম আরো অনেকগুলো মোড আছে, আমরা সবগুলো দেখবো না, আমরা শুধু আর এবং ডাব্লিউ এই দুইটা মোড দেখব। আচ্ছা, তাহলে আমাদের একটা ফাইল ওপেন করা হয়ে গেল। এখন আমরা সেই ফাইল থেকে ডেটাটা রিড করব, কি লেখা আছে সেটা রিড করব। তো তোমরা স্ট্রিং দেখেছো, আমরা এই ফাইলটা আরেকবার খুলি। আমরা এই পুরো লেখাটা একটা স্ট্রিং হিসাবে রিড করতে চাই। আচ্ছা, তো আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম হচ্ছে ইনপুট, একটা বড় সাইজ দিয়ে দিলাম, ধরা যাক 80। এখন আমি ইনপুট নামের যে ভেরিয়েবল, এর মধ্যে ফাইল থেকে কন্টেন্টটা রিড করে রাখবো। আচ্ছা, তো আমরা একটা গেটস ফাংশন ব্যবহার করেছিলাম স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য। এখন ফাইল থেকে যদি আমরা ইনপুট নিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? একই রকম একটা ফাংশন যেটার নাম হচ্ছে এফ গেটস। এটা ফাইল থেকে স্ট্রিং ইনপুট নেবে, আর এর মধ্যে আমরা তিনটা প্যারামিটার দেব। প্রথম প্যারামিটার হবে যে সে কোন স্ট্রিং এ ভ্যালুটা সেভ করবে সেইটা। তারপরে হচ্ছে সে কতখানি রিড করবে, সর্বোচ্চ কতগুলো ক্যারেক্টার রিড করবে। তো যেহেতু আমরা এখানে এই ইনপুট নামে ভেরিয়েবলটা 80 সাইজের দিয়েছিলাম, তাই আমরা এখানে 80 বলে দিলাম যে সে সর্বোচ্চ 80 ক্যারেক্টার রিড করবে। এর থেকে কম হলে কম, কিন্তু এর থেকে বেশি আর সে রিড করবে না। আর শেষে আমরা বলে দিব ফাইলের নামটা। তো ফাইলের নামের জন্য আমরা একটা ভেরিয়েবল রেখেছিলাম, এই যে ইনপুট আন্ডারস্কোর ফাইল। এই জিনিসটা আমরা fgets এর শেষ প্যারামিটার হিসাবে দিয়ে দেব। তাহলে আমাদের ইনপুট নামের যে ক্যারেক্টার স্ট্রিং আছে, এটাতে ফাইল থেকে ডাটাটা রিড করে ইনপুট নেওয়া হয়ে গেল। এখন আমরা প্রিন্ট করে দেখি। প্রিন্ট করার জন্য একটা ফাংশন আমরা জানি পুটস। আচ্ছা, তো এটা আমরা রান করে দেখি এটা কি প্রিন্ট করে। আমি F9 দিলাম। আচ্ছা, তো এখানে লেখা এসেছে থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন আওয়ার কোর্স। আচ্ছা, তাহলে কি হলো বিষয়টা? আমাদের এখানে যে টেক্সট ফাইলটা ছিল, এখানে লেখা ছিল থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন আওয়ার কোর্স। আমরা এই ফাইলটা আমাদের এই কোডে ওপেন করলাম, a.text নামে রিড মোডে।
এবং সেখান থেকে আমরা fgets ফাংশন দিয়ে রিড করলাম তার লেখাটা এবং সেটা আমরা স্ক্রিনে প্রিন্ট করলাম এবং তারপরে কি প্রিন্ট করলো, সেই লেখাটা প্রিন্ট করলো। তো আমরা এই লেখাটা চেঞ্জ করে দেখি যে অন্য কিছু দিলে কি হয়। তো আমি ধরো এখানে লিখলাম see you again in the next course। এটাকে আমি আবার সেভ দিলাম এবং আবারও রান করলাম। হ্যাঁ দেখো লেখা এসেছে see you again in the next course। তো এটাকে আমি আবার রান দিলাম। হ্যাঁ দেখো লেখা এসেছে see you again in the next course। তার মানে আমরা এভাবে করে ফাইল থেকে ইনপুট নিয়ে সেটা স্ক্রিনে প্রিন্ট করতে পারি। আচ্ছা, এখন আমি একই রকম আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে কিভাবে স্ক্রিনে ইনপুট নিয়ে আমরা ওটা ফাইলে স্টোর করতে পারি। আচ্ছা, তো চলো আমরা সেই কোডটা লিখে ফেলি। আচ্ছা, আমি সেই আগের ফাইলটাতে চলে এসেছি। আমাদের ইনপুট আন্ডারস্কোর ফাইল নামে একটা ভেরিয়েবল ছিল। আমি এখন এটাকে চেঞ্জ করে দিব আউটপুট আন্ডারস্কোর ফাইল নামে, অর্থাৎ আমি একটা ফাইলে আউটপুট হিসাবে দেব। আচ্ছা, তো যেহেতু আমরা এখন ফাইলে রাইট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা মুডটা চেঞ্জ করে কি করব, ডাব্লু করে দিব। তাহলে এখন ফাইলে আমি রাইট করতে পারবো। এখানে আমাদের একটা ক্যারেক্টার ইনপুট নামে ভেরিয়েবল আছে যেটা স্ট্রিং ইনপুট নেয়। এখন আমি স্ক্রিন থেকে এটা ইনপুট নেব, গেটস ইনপুট। তাহলে আমার ইনপুট ভেরিয়েবলে ডেটাটা সেভ হয়ে গেল। আর এই লাইনটা আমরা এখন বাদ দিয়ে দিলাম। আমরা এখন কি করব, ফাইলে সেভ করব। তাহলে পুটসের বদলে এফ পুটস ব্যবহার করব এবং এফ পুটসে আমরা দুইটা প্যারামিটার দেব। একটা হচ্ছে যে স্ট্রিংটা আমরা রাইট করতে যাচ্ছি সেইটা, এবং যে ফাইলটা আমরা ব্যবহার করেছি সেই ফাইলটা। তাহলে এখন রান করি। দেখো এখানে একটা এমটি কমান্ড প্রম্পট এসেছে। এখানে আমরা একটা কিছু টাইপ করব। ধরো আমি টাইপ করলাম মাই নেম ইজ রাফি। তাহলে প্রসেসটা শেষ হয়ে গেছে। এখন আমি দেখি যে a.text নামে যে ফাইলটা ছিল সেটাতে যে লেখাটা আমি ইনপুট দিলাম সেটা সেভ হয়েছে কিনা। দেখো এখন ফাইলটাতে লেখা আছে মাই নেম ইজ রাফি। তার মানে কি হলো, এখন আমরা এই একই ফাইল আমরা ওপেন করলাম, কিন্তু এবার ওপেন করেছি আমরা রাইট মোডে এবং আমরা স্ক্রিন থেকে ইনপুট নিলাম। স্ক্রিন থেকে আমি যা ইনপুট দিলাম সেই ইনপুটটাই কিন্তু এখন ওই ফাইলে সেভ হয়ে গেল। একইভাবে আমরা এখন দুইটা কাজই করতে পারবো। আমরা ফাইল থেকে রিড করে স্ক্রিনে প্রিন্ট করা বা উল্টোটা স্ক্রিন থেকে রিড করে ফাইলে সেভ করে, দুটো কাজই এভাবে করতে পারবো। তো আমি তোমাদের এর পরের ভিডিওতে আরেকটা ছোট্ট উদাহরণ দেখাবো। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ফাইল থেকে ইনপুট নিয়ে সেই ইনপুট নিয়ে প্রসেসিং করে আবার ফাইলেই কিভাবে রাইট করা যায়। আমরা এর আগের ভিডিওতে দেখেছি দুটো ফাংশন, একটা ছিল fgets আর একটা ছিল fputs। তো আমরা এমনিতে সিতে যখন কমান্ড লাইন থেকে ইনপুট নিয়ে আমরা কি ব্যবহার করি, আমরা scanf ব্যবহার করি, printf ব্যবহার করি। ফাইলের ক্ষেত্রেও এরকম দুটো ফাংশন আছে, একটা হচ্ছে fscanf, একটা হচ্ছে fprintf। তো এই ভিডিওতে আমরা দেখব fscanf এবং fprintf এর ব্যবহার। আমরা যে সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে যে একটা ফাইলে আমি দুটো সংখ্যা লিখে রাখবো এবং সেই ফাইল থেকে আমরা সংখ্যা দুটো রিড করব, সেই সংখ্যা দুটো যোগ করব এবং যোগফলটা আর একটা ফাইলে স্টোর করব। তো সেটা কিভাবে করা যায়, আমরা দুটো ফাইল নেব আবার। একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। লক্ষ্য করো, আমরা যখন ফাইল নিয়ে কাজ করব ভেরিয়েবলের নামের আগে একটা স্টার চিহ্ন দিতে হবে যখন আমরা ভেরিয়েবলটা ডিক্লারেশন করব তখন। আচ্ছা, এখন আমরা দুটো ফাইল ওপেন করি। ফাইল ওপেন করার জন্য আমাদের আছে fopen ফাংশন। আমি ধরা যাক ইনপুট ফাইলটার নাম দিলাম input.txt এবং এটা খুলবো আমরা রিড মোডে। এবং আউটপুট ফাইলের নাম দেব আমরা output.txt এবং সেটা আমরা খুলবো রাইট মোডে। তাহলে আমাদের দুটো ফাইল খোলা হয়ে গেল। এখন আমরা একটা ফাইল তৈরি করি। আমরা এই ফোল্ডারে এসে একটা টেক্সট ফাইল তৈরি করলাম
ইনপুট নামে, এবং এখানে আমি দুটো সংখ্যা লিখে দিলাম, ধরা যাক 2 এবং 97। ফাইলটা আমি সেভ করলাম। তাহলে এখন আমার দুটা ভেরিয়েবল দরকার হবে, যে ভেরিয়েবলে আমরা ফাইল থেকে ইনপুট নিব, ইন্টিজার। তো আমি দুটো ভেরিয়েবল নিলাম, একটা হচ্ছে a এবং একটা হচ্ছে b। তো এইভাবে ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য আমরা এখন fscanf ফাংশনটা ব্যবহার করব। fscanf ফাংশনটা কিভাবে লিখতে হয়? fscanf ফাংশনটা অনেকটা scanf ফাংশনের মতোই, তবে এখানে প্রথম প্যারামিটার হবে যে ফাইলটা থেকে আমরা ইনপুট নিচ্ছি সেই ফাইলটা, অর্থাৎ আমাদের ইনপুট ফাইলটা হচ্ছে প্রথম প্যারামিটার। এর পরের অংশটা পুরোটাই scanf এর মতন, অর্থাৎ আমরা যেহেতু দুটো ইন্টিজার রিড করতে যাচ্ছি, আমরা কি লিখব? আমরা দুইবার %d লিখব এবং তারপরে এরকম এম্পারসেন্ট চিহ্ন দিয়ে ভেরিয়েবলগুলো দিয়ে দিব। তাহলে এই অংশটা হচ্ছে পুরোটাই scanf ফাংশনের মতন, শুধু শুরুতে আমরা ভেরিয়েবলের নামটা একটা প্যারামিটার হিসেবে দিয়ে দিই। তাহলে এবং এখানে আমাদের কি হলো, a এবং b তে দুটো ইন্টিজার ইনপুট হয়ে গেল। আচ্ছা, আমি এখানে আর একটা ভেরিয়েবল নেই, সেটা হচ্ছে সাম নামে, এবং সামটা আমরা ক্যালকুলেট করি সাম সমান সমান a যোগ b। এখন আমরা এই সামটা সেভ করব আউটপুট ফাইলে। তাহলে প্রিন্টএফ এর মতন আরেকটা ফাংশন ব্যবহার করব, সেটা হচ্ছে fprintf, এবং এটাও প্রিন্টএফ এর মতোই, শুধু আমাদের শুরুতে ফাইলটার নাম বলে দিতে হবে। তাহলে আমি আউটপুট ফাইল বলে দিলাম এবং এখানে আমি একটা স্ট্রিং দিয়ে দিলাম, the sum is %d। এখানে আমরা সাম নামের ভেরিয়েবলটা দিয়ে দিলাম। আচ্ছা, এই পর্যন্ত করলেই কিন্তু আমাদের কোডটা কাজ করবে। তবে এখানে শেষে একটা জিনিস বলি, যেটা আমি আগের ভিডিওগুলোতে দেখাইনি। আমরা যে ফাইলগুলো ওপেন করলাম, আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা আবার ফাইলগুলো ক্লোজ করে দিব। তো সেজন্য আমাদের একটা ফাংশন আছে, সেটা হচ্ছে fclose। তো আমি দুইটা ফাইলই এখানে ক্লোজ করে দেব। তাহলে এখন কোডটা রান করি। কোডটা রান করলাম, কিন্তু দেখো স্ক্রিনে কিন্তু কিছুই প্রিন্ট হলো না, অথচ আমাদের প্রোগ্রামটা কিন্তু পুরোপুরি রান করেছে। তো আমরা এখন আমাদের এই ফোল্ডারটাতে চলে যাই। দেখো এখানে নতুন একটা আউটপুট ফাইল তৈরি হয়েছে। এটা খুললে দেখা যাবে এখানে লেখা আছে the sum is 99। আমাদের ইনপুট ফাইলটাতে কি ছিল? আমাদের ইনপুট ফাইলটাতে ছিল দুটো ইনপুট 2 এবং 97, এবং আউটপুট ফাইলটাতে তাদের যোগফল 99 সেভ হয়েছে। আমরা যদি এটা চেঞ্জ করে দেই, এখানে যে অন্য কোনো ভ্যালু দেই, দিলাম 1024, দিলাম 5631, দুটো বড় বড় সংখ্যা দিলাম। এবার যদি আমরা আবার কোডটা রান করি, আবারও কোডটা রান হলো, কিছু প্রিন্ট হলো না। এখন যদি আমরা আউটপুট ফাইলটা খুলি, দেখা যাবে the sum is 6655, অর্থাৎ সংখ্যা দুটোর যোগফল আউটপুট হিসাবে সেভ হয়ে গেছে। তার মানে এভাবে করে আমরা ফাইল ব্যবহার করে স্ক্রিন থেকে ইনপুট আউটপুট না নিয়ে প্রোগ্রাম লিখতে পারি। তো আমরা যখন ফাইলের ইনপুটগুলো পরিবর্তন করে দেব, আমাদের কোডটা সেই অনুযায়ী ইনপুট নেবে এবং কাজ করবে। আমাদের এবারের টপিক হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে আমরা বুঝি ভ্যারিয়েবলের গুচ্ছ। এটা আসলে কিভাবে কাজে লাগে সেটা আমরা এডিটরেই দেখি। একটা এরকম সিচুয়েশন হতে পারে যে তুমি একটা অ্যাড্রেস বুক বানাবে, যেখানে প্রত্যেকের নাম থাকবে, ফোন নাম্বার থাকবে এবং ইমেল অ্যাড্রেস থাকবে। সেটা আমরা আসলে কিভাবে করতে পারি? এ পর্যন্ত আমরা যা জানি সে অনুযায়ী আমরা এটাকে এভাবে করতে পারি। যেমন আমি ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করলাম নামের জন্য, নেম। এখন আমরা এটাও ধরে নেই যে আমাদের ফোন বুকে আপাতত 10 জন থাকবে। তো আমরা 10 সাইজের একটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করলাম, এবং প্রত্যেকটা নাম, কারণ নামই আমরা 10 অক্ষরের বেশি রাখবো না, এবং আমাদের সিম্পলিসিটির জন্য আমরা এটাকে
কোনো স্পেস ছাড়া নাম আপাতত নিচ্ছি। এরপরে ফোন নাম্বার রাখার জন্য আমরা ক্যারেক্টার অ্যারে ব্যবহার করি। ফোন নাম্বার এখানেও 10টা আছে। ফোন নাম্বার আমরা ধরা যাক যে 15 ডিজিট পর্যন্ত নিলাম। এরপর ইমেল অ্যাড্রেসও আমরা ওই রকম ভাবে 15 ডিজিট করে নিলাম। তো এভাবে জিনিসটা রাখা যায়। কিভাবে আমরা এই নামগুলো নেব এবং নামগুলো আমরা দেখাবো সেটা তোমরা এতদিন যা শিখেছো সেখান থেকে আশা করি তোমরা লিখতে পারবে। এখন কথা হচ্ছে যে এই জিনিসটা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছে না এবং আমরা বুঝতে পারছি না আসলে এই নেম, ফোন নাম্বার, ইমেল আসলে জিনিসটা কি, কোনটা কিসের। অথচ এই তিনটা কিন্তু প্রত্যেক ইন্ডেক্সের জন্য, ধরা যাক আমরা 10টা ব্যক্তির আমরা নাম, ফোন নাম্বার, ইমেল রাখলাম। তো প্রথম ব্যক্তির জন্য তার নাম, ফোন নাম্বার এবং ইমেল পেতে হলে প্রত্যেকের ইন্ডেক্সে গিয়ে আমাদেরকে ওই জিনিসটা দেখতে হবে এবং আমরা যখন কোডটা পড়ব তখন আমরা আসলে বুঝতে পারছি না যে এই যে অ্যারেগুলো এখানে রেখেছি এগুলো আসলে একসাথে সম্পর্কিত কিনা। তো এই একই জিনিসটাকেই আমরা স্ট্রাকচার দিয়ে লিখতে পারি। স্ট্রাকচার লেখার সিনট্যাক্স হচ্ছে আমরা লিখব স্ট্রাক্ট, STRUCT। আমরা স্ট্রাকচার শব্দটির প্রথম 6 অক্ষর নিয়ে স্ট্রাক্ট হয়, স্ট্রাক্ট। তারপর একটা স্পেস দিয়ে স্ট্রাকচারের নাম, ধরা যাক যে আমি স্ট্রাকচারের নাম দিলাম হচ্ছে রেকর্ড, RECORD, রেকর্ড। এরপর আমাদের দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি স্ট্রাকচারের ডেফিনিশন লিখব এবং তারপর একটা সেমিকোলন দিব। এর মাঝখানে আমি প্রতিটা রেকর্ডের জন্য যে যে ভ্যারিয়েবলগুলো দরকার হবে সেগুলো আমরা রাখবো। যেমন আমরা অ্যাড্রেস বুকের প্রত্যেকটা রেকর্ডের জন্য কি রাখতে পারি। অ্যাড্রেস বুকের প্রত্যেকটা রেকর্ডে আমরা একটু আগে যেটা দেখলাম যে নাম রাখবো। এখানে আমি 10 অক্ষরের একটা নাম রাখবো এবং ফোন নাম্বার রাখলাম ধরা যাক যে 15 অক্ষরের এবং ইমেলও 15 অক্ষরের। এখান থেকে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একটা রেকর্ডে আসলে কি থাকবে। এখন আমি চাইলে এই রেকর্ডটা কি 10 বার, মানে রেকর্ডের যদি আমি একটা ভ্যারিয়েবল হিসাবে মনে করি, সেটাকে আমি চাইলে তাকে এইভাবে ডিক্লেয়ার করতে পারি। যেমন রেকর্ড এ। এখন রেকর্ড এ আমি ডিক্লেয়ার করলাম। চাইলে এখন আমি এর মধ্যে যে ভ্যারিয়েবলগুলো আছে সেগুলোতে আমি বিভিন্ন মান দিয়ে রাখতে পারি। যেমন সেই জিনিসটা করতে হলে আমাকে এর পরে একটা ডট দিয়ে সেই ভ্যারিয়েবলের নামগুলো লিখতে হবে। যেমন আমি এখানে ডট দেওয়ার পরে কোড ব্লকস নিজে থেকেই আমাকে ইমেল, নাম, ফোন এগুলো দিয়ে দিচ্ছে। আমি একটা রেকর্ড ডিক্লেয়ার করেছি এ নামে। এখন এই ডিক্লেয়ার করার সাথে সাথে কিন্তু আমার এই নেম, ফোন, ইমেল এগুলোও ডিক্লেয়ার হয়ে গেল এটার ভেতরে। এখন আমি এর ভেতরে যে যে জিনিসগুলো আছে সেটা আমি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবো। আমি যদি নাম নিতে চাই, কারো নাম, আমি একটা প্রিন্টএফ দিলাম, এন্টার নেম, তারপর স্ক্যানএফ দিয়ে আমি নামটা নিলাম। তো নাম নেওয়ার জন্য আমি এ রেকর্ডের নাম নিব, এই জন্য আমি $a, তারপরে ডট, তারপর নেম দিলাম। এরপর একটা ফোন নাম্বার, ডট দিয়ে আমি ফোন লিখলাম। এরপর ইমেইল, ডট দিয়ে আমি ইমেইল লিখলাম।
এখানে খেয়াল করতে হবে যে আমরা যদি শুধু এরকম 3টা অ্যারে রাখতাম সেক্ষেত্রে আমার এ দেওয়া লাগতো না, আমাকে ওই নেম, ফোন, ইমেল দেওয়া লাগছে। এই রেকর্ড নামের স্ট্রাকচারটার ভেতরে থাকার কারণে আমার ডট দিয়ে জিনিসটাকে অ্যাক্সেস করতে হচ্ছে। এখন আমি 3টাই ইনপুট নেওয়ার পর আমি পুরো জিনিসটাকে আউটপুট দেখাবো এক লাইনে। সেক্ষেত্রে আমি দিতে পারি নেম %s, ফোন, তারপরে %s এবং ইমেল %s, নতুন লাইন। এখন নাম যদি প্রিন্ট করতে হয় সেক্ষেত্রে আমি এতে নিয়েছি, এ রেকর্ডে নিয়েছি, এ রেকর্ডের নেম আমি প্রিন্ট করব ডট দিয়ে। তাহলে এখানে এই নেম দিয়ে ইনপুট নিয়েছি, এখানে এই নেমটা আউটপুট দেব, এখানে এ ফোন এবং এ ইমেল। এখন আমি এটা রান করছি। তো এখানে একটা ছোট ভুল করেছি, এখানে একটা স্ট্রাক্ট সি তে ডিক্লেয়ার করার জন্য আমার স্ট্রাকচারের নাম এবং কি নামে সেই স্ট্রাকচার ভ্যারিয়েবলটা রাখবো সেটা রাখতে হবে এবং তার আগে স্ট্রাক্ট কথাটা লিখে দিতে হবে। এবার আমি এই প্রোগ্রামটা রান করাই। তো আমার কাছে প্রথমে নাম চাইলো, আমি দিলাম জন, নাম, ফোন নাম্বার চাইলাম, আমি দিলাম 1234567 এবং ইমেল দিলাম john@john.com। এবার এখানে সেই নাম, ফোন নাম্বার এবং ইমেল দেখাচ্ছে। এখানে আমরা প্রোগ্রামটা দিয়ে খেয়াল করি, আমি যখন রেকর্ড এ নামে একটা রেকর্ড ডিক্লেয়ার করেছি তখন নাম, ফোন, ইমেল 3টা ডিক্লেয়ার হয়ে গেছে আপনা আপনি। আমি আমার প্রত্যেকটা আলাদা আলাদা করে করতে হয়নি, ডিক্লেয়ার করতে হয়নি। এবং আমি যখন এই এর ভেতরের ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে চেয়েছি, এই নাম, ফোন এবং ইমেল, আমি ডট দিয়ে অ্যাক্সেস করছি এবং ডট দেওয়ার পরে এটা আসলে একটা নর্মাল ভ্যারিয়েবলের মতোই আচরণ করে এবং এখানেও ঠিক একইভাবে এই ডট দিয়ে আমি ভেতরের ভ্যারিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পেরেছি। এইবার আরেকটা জিনিস দেখব, যেটা হচ্ছে যে আমি আরেকটা স্ট্রাকচার ডিক্লেয়ার করলাম বি। আমি এখন লিখব বি ইকুয়াল টু এ। এখন আমি প্রিন্ট করব বি ডট নেম, বি ডট ফোন, বি ডট ইমেল। আমি এর নাম এতে পড়েছি, দেন এরপর আমি বিতে বি সমান এ করে দিয়েছি এবং পরে বি প্রিন্ট করেছি। এবার দেখা যাক যে কি ঘটে। আমি আবার দিলাম জন 1234567 john@john.com। এবার আমি এতে নিয়েছি, বিতে এ অ্যাসাইন করে দিয়েছি এবং বি এর জিনিস প্রিন্ট করেছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যখন a ইকুয়াল টু বি করে দিয়েছি, এর ভেতরের যে যে জিনিসগুলো আছে সেটা হুবহু বিতে, মানে এর ভেতরে যা যা ছিল সেটা হুবহু বিতে অ্যাসাইন হয়ে গিয়েছে। তো এই জিনিসটা বেশ সুবিধাজনক বিভিন্ন কাজকর্মে, তোমার প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদাভাবে সরাতে হবে না। তো তোমরা স্ট্রাকচারের খুব বেসিক একটা আইডিয়া পেলে। আমি পরের একটা লেকচারে একটা অ্যারের মধ্যে কিভাবে স্ট্রাকচার ব্যবহার করতে হয় সেটা দেখাবো। সে পর্যন্ত ভালো থেকো। আগের লেকচারে আমরা দেখেছিলাম কিভাবে স্ট্রাকচার ব্যবহার করা যায়, স্ট্রাক্ট। এই লেকচারে আমি স্ট্রাকচারের অ্যারে কিভাবে তোমরা ব্যবহার করতে পারবে সেটা দেখাবো। স্ট্রাকচারের অ্যারে ব্যবহার করা নর্মাল ভ্যারিয়েবলের অ্যারে ব্যবহার করা থেকে খুব একটা আলাদা কিছু না। আমরা স্ট্রাকচার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, যেভাবে আমরা স্ট্রাকচার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেইভাবে আমরা স্ট্রাকচারের একটা অ্যারে ডিক্লেয়ার করব। আমরা আগে যে প্রোগ্রামটা লিখেছিলাম আগের লেকচারে, সেটাকে আমরা একটু বদলে
নতুন একটা ফাইল বানাবো। আমরা স্ট্রাকচারের একটা অ্যারে বানাবো এইভাবে, ধরা যাক যে স্ট্রাক্ট রেকর্ড এ, তারপর অ্যারেতে যতগুলো এলিমেন্ট আমাদের দরকার আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে এভাবে অ্যারে আমরা ডিক্লেয়ার করব, যেভাবে আমরা নর্মাল ভ্যারিয়েবলের অ্যারে ডিক্লেয়ার করেছি সেই একইভাবে। আমরা এখন দুইটা এন্ট্রি নেব এবং সেই দুইটা এন্ট্রিকে প্রিন্ট করব। তো আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি একটা লুপ চালানোর জন্য। আমরা লুপ চালিয়ে দুইটা এন্ট্রি নেব, i equal to 0, i less than 2, i plus plus। এর ভেতরে আমি সবার নামগুলো এবং ফোন নাম্বারগুলো নিব। আগের প্রোগ্রামটাই, শুধু এখন আমরা অ্যারে নিয়ে কাজ করব। তো আমি প্রথমটা একটু আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথম রেকর্ডটা অ্যাক্সেস করতে চাই এবং প্রথম রেকর্ডের নামটা অ্যাক্সেস করতে চাই। তো এর আগের লেকচারে আমি নামটা যদিও স্ট্রিং, আমি এম্পারসেন্ট দিয়েছি এবং কাজ করেছে। এখানে আমি যদি এম্পারসেন্ট নাও দিই সেটাও কাজ করবে। সুবিন ভাই যখন স্ট্রিং দেখিয়েছিলেন তখন উনি এম্পারসেন্ট দেননি। তো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমি অ্যারের কত নম্বর ইন্ডেক্সটা অ্যাক্সেস করতে চাই সেটা দেব। আমরা এ অ্যারে এবং তার আইতম ইন্ডেক্স অ্যাক্সেস করব, তার মানে আইতম রেকর্ডটা আমরা অ্যাক্সেস করব। এরপর আমরা ডট দিলে আমি কি অ্যাক্সেস করতে চাই সেটা চলে আসবে। সেই একইভাবে আমি i ডট ফোন, i ডট ইমেল এভাবে প্রিন্ট করে দেব। এই অংশটুকু আমি আবার লিখছি, i equal to 0, i less than 2, i plus plus। তারপর এটার ভেতরে আমরা একইভাবে এখানে আমি এর আইতম রেকর্ডটা আমি নেব, সেজন্য এ থার্ড ব্র্যাকেটের মধ্যে i তারপরে ডট, বি থার্ড ব্র্যাকেটের মধ্যে i তারপরে ডট, দুঃখিত এ এখানেও এ। তার মানে হচ্ছে যে এআই হচ্ছে একটা রেকর্ড এবং নেম হচ্ছে সেই রেকর্ডের নেম। এখানেও এটা একটা রেকর্ড, এটা হচ্ছে সেখান থেকে ফোন এবং এখান সেটা হচ্ছে ইমেল। এবার আমি এটাকে রান করি। তো প্রথমটার জন্য আমি নাম দিলাম জন, ফোন নাম্বার দিলাম 1234567, আগের মতোই john@john.com। তারপরের নামটা দিলাম ধরা যাক যে আব্দুল্লাহ, তার নাম্বার দিলাম 2345678 এবং তার ইমেল দিলাম abdullah@abdullah.com। এখানে দুইজনের নাম দেখা যাচ্ছে, জন এবং আব্দুল্লাহর ইমেল অ্যাড্রেসের শেষ অংশটা আসলে বাদ পড়ে গেছে, কারণ আমি ইমেল অ্যাড্রেস 15 অক্ষর দিয়েছিলাম এন্টার করেছি এর চেয়ে বেশি। তো আমাদের মনে হয় এটা একটু বাড়িয়ে দেওয়া দরকার ছিল। যাই হোক, তো আমি দুইটা নাম দিয়েছি লুপ চালিয়ে। প্রথম দুইটা লুপ চালিয়ে আমি দুটো রেকর্ড আমি নিয়েছি, প্রত্যেকের নাম, ফোন নাম্বার এবং ইমেল এই অংশটায়, এবং নিচের অংশে আমি আবার লুপ চালিয়ে তিনটা জিনিস, প্রত্যেকের তিনটা তথ্য আমরা প্রিন্ট করেছি। তো এইভাবে আমরা স্ট্রাকচারের অ্যারে ব্যবহার করতে পারি। তো তোমরা অ্যারেতে কিভাবে স্ট্রাকচার ব্যবহার করতে হয় সেটা দেখলে, বা স্ট্রাকচার অ্যারে কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখলে, এভাবে তোমরা চাইলে আসলে 2 ডাইমেনশনাল অ্যারেতেও স্ট্রাকচার ব্যবহার করতে পারো যদি তোমাদের প্রয়োজন হয়। তো আমরা অনেকখানি দেখিয়ে ফেলেছি এ পর্যন্ত প্রোগ্রামিং এর মূল যে সি প্রোগ্রামিং এর বেসিক যে অংশগুলো।
আশা করি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আর এই যে অ্যাড্রেস বুক অ্যাপ্লিকেশনটা, অ্যাড্রেস বুক আমরা যে বানানোর চেষ্টা করেছি, এটা আমরা বানাইনি আসলে, আমরা একটা ধারণা দিয়েছি। এটা তোমরা আসলে নিজেরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে আমি আশা করব। এবং তোমাদেরকে যা যা শিখিয়েছি, অ্যারে, স্ট্রিং বা ফাইলে রাখলে সুবিধা হচ্ছে যে তুমি পরে আবার জিনিসটা পড়তে পারবে। তো এটা এগুলো ব্যবহার করে তোমরা একটা অ্যাড্রেস বুক বানানোর চেষ্টা করে দেখতে পারো। আশা করি পরবর্তী কোনো একটা লেকচারে আবার দেখা হবে। তো তোমরা তো ফাইলের ব্যবহার দেখলে, তো আমি আশা করছি ফাইল দিয়ে তোমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন তৈরি করবে, সেটা তোমার ক্লাসের অ্যাসাইনমেন্টের জন্যই হোক কিংবা তুমি শখে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করো না কেন, যেমন ধরো কোনো অ্যাড্রেস বুক তুমি বানাতে পারো। তো ফাইলের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, সেটা হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্টে বা আমি যখন বাসায় প্রবলেম সলভিং প্র্যাকটিস করব তখন। কারণ তোমরা তো জানো যে আমরা যখন অনলাইন জাজে কোনো প্রবলেম সাবমিট করি তখন সেটা কি হয়, তখন কিন্তু কেউ তোমার কোডটা ম্যানুয়ালি দেখে না, তখন অটোমেটিক একটা সফটওয়্যারের মাধ্যমে তোমার প্রোগ্রামটা চালানো হয় এবং একটা থাকে ইনপুট ফাইল আর একটা থাকে জাজের আউটপুট ফাইল। তো তোমার প্রোগ্রামটা, যেমন ধরো ইনপুট ফাইলের নাম যদি হয় in.txt, তো তোমার প্রোগ্রামটা সেই ইনপুটের এগেইনস্টে চলবে এবং একটা আউটপুট ফাইল প্রডিউস করবে, সেটা হচ্ছে out.txt। সেখানে কিন্তু তোমার স্ক্রিনে আউটপুট আসবে না, তোমার স্ক্রিনে যে আউটপুটটা দেখানোর কথা সেটা একটা ফাইলে গিয়ে জমা হবে। আর যাদের একটা ফাইল থাকবে, যেমন ধরো সেটার নাম হতে পারে answer.txt, এবং তারপর সেই প্রোগ্রামটা, জাজের প্রোগ্রামটা অটোমেটিক দুটা ফাইল কম্পেয়ার করবে এবং কম্পেয়ার করে যদি হুবহু মিল পায় যে হ্যাঁ 100% মিল, তাহলেই কেবল তোমার প্রোগ্রাম অ্যাকসেপ্টেড বলবে। যেই কারণে কোনো কিছু প্রিন্ট করলে, যেমন কোনো এরিয়া যদি প্রিন্ট করতে বলা হয় এবং আমি যদি বলি দ্য এরিয়া ইজ, কিন্তু জাজের আউটপুটে দ্য এরিয়া ইজ নাই, শুধু এরিয়াটা প্রিন্ট করা, বা জাজের আউটপুটে দশমিকের পর 3 ঘর কিন্তু আমি প্রিন্ট করলাম 6 ঘর, তো এসব হয় না। তো এই জন্য আমাদের যখন অনেক সময় প্রোগ্রামটা তোমার অ্যাকসেপ্ট হচ্ছে না অনলাইন জাজে, বা কোনো ঝামেলা হচ্ছে বা তুমি টেস্ট করতে চাও, তখন তুমি কি করবে, একটা ইনপুট ফাইল তৈরি করবে হাতে, এবং তার জন্য তুমি নিজে একটা আউটপুট ফাইল তৈরি করবে যে এটার উত্তর কি হওয়া উচিত, আর আরেকটা আউটপুট ফাইল জেনারেট করবে তোমার প্রোগ্রাম দিয়ে, যে তোমার প্রোগ্রামটা চললে সেটা ওই ইনপুট ফাইলের এগেইনস্টে কোনো আউটপুট ফাইল জেনারেট করে। এবং তারপর তুমি দুইটা ফাইল দেখলেই তুমি নিজে খুলেও দেখতে পারো, বা ডিফ দিয়ে, DIFF সেই কমান্ডটা দিয়ে তুমি তোমার দুইটা ফাইলের পার্থক্য দেখতে পারো। তো এখন আমি তোমাদের একটা ফাঁকিবাজি বুদ্ধি দেখাবো, যে একদম ফাইল পয়েন্টার ব্যবহার করা লাগবে না বা ফাইল ওপেন ক্লোজ এসব কিছুই করা লাগবে না। আমরা খুব সহজে একটা প্রোগ্রামকে, যে তুমি একটা প্রোগ্রাম লিখেছো, এখন এটার মধ্যে আমি ফাইলের ফিচারটা যুক্ত করে দিব যাতে সে ইনপুট এবং আউটপুট নিতে পারে। তো চলো আমরা কোডে চলে যাই। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে খুব সহজ একটা প্রোগ্রাম লেখা আছে, এটা দুইটা সংখ্যা ইনপুট নেয় এবং তার যোগফল প্রিন্ট করে। তো তোমাদের অনেকেই যারা স্ক্যানএফ এর এইভাবে দেখো নাই ব্যবহারটা আগে, যে হ্যাঁ 2 = স্ক্যানএফ, এটা কি জিনিস, এটা হচ্ছে যে স্ক্যানএফ তো একটা ফাংশন এবং তারও একটা রিটার্ন ভ্যালু আছে। তো সে কি রিটার্ন করে, সে রিটার্ন করে যে সে কয়টা আইটেম ঠিকমতো ইনপুট নিতে পারলো বা ঠিকমতো স্ক্যান করতে পারলো। তো সে যদি দুইটা সংখ্যা ইনপুট নিতে পারে তাহলে সে 2 রিটার্ন করবে। তাহলে যতক্ষণ আমি দুইটা সংখ্যা দিয়ে যাব সে ততক্ষণ 2 রিটার্ন করতে থাকবে এবং হোয়াইলের ভেতর কন্ডিশনটা সত্য হবে, এবং সত্য হলে সে ভিতরে গিয়ে দুইটা সংখ্যা যোগ করবে এবং সেটা প্রিন্ট করবে যোগফলটা। তো এখন আমি যদি চাই যে হ্যাঁ একটা ফাইল ব্যবহার করব, যে আমি স্ক্রিন থেকে ইনপুট না নিয়ে ফাইল থেকে নিব, তখন আমি সেটা কিভাবে করব, আমি জানি তোমরা অনেকেই সেটা করতে পারবে আগের লেকচারগুলো থেকে। তো আমরা এখন সেটা করব freopen ব্যবহার করে। তো আমরা খুব সহজে যেটা করব, শুরুতে 2 লাইন কোড যোগ করব, freopen, ধরো আমি ফাইলটা ডি ড্রাইভে রাখলাম, কোড in.txt আর stdin .txt, এটা হচ্ছে আউটপুট ফাইলের নাম। তো এখন আমরা দেখো যেখানে ইনপুট ফাইলটার নাম এবং এখানে লিখেছি আউটপুট ফাইলটার নাম, এখানে আরটি হচ্ছে রিড
টেক্সট, এবং std in হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট যেটা আমি দিতাম কিবোর্ড থেকে, সেই কিবোর্ডের ইনপুটটা সে এখন ফাইল থেকে নিবে। এবং এখানে std আউটটা হচ্ছে তোমার মনিটরে যেই আউটপুটটা দেই সেটা, কিন্তু এখন সে আউটপুটটা মনিটরে না দিয়ে ফাইলে দিবে। তো এখন দেখি আমরা ইন এবং ইন ফাইলটাকে তৈরি করে দিই। এই ডিরেক্টরিতে আমি একটা নতুন টেক্সট ফাইল তৈরি করব। ইন .txt দিলাম না, কারণ এখানে অটোমেটিক এক্সটেনশন দেওয়ার ব্যবস্থা আছে উইন্ডোজে। কারণ আমি ধরো এরকম সংখ্যা জোড়ায় জোড়ায় দিচ্ছি। তো আমি আগে শুরুতে একটা fopen কমেন্ট আউট করে দিই, শুধু ইনপুটের fopenটা রাখলাম। তাহলে আমি যে in.txt তে যে সংখ্যাগুলো লিখেছি তার যোগফল তুমি মনিটরে দেখতে পারবে যদি প্রোগ্রামটা রান করি। তো চলো প্রোগ্রামটা রান করি। এখন তুমি দেখতে পাচ্ছ যোগফলগুলো, 12 12 5107 6 11। এখন যদি আমি এই আউটপুটটা ফাইলে পেতে চাই তাহলে এটাকে আমি কমেন্ট উঠিয়ে দিলাম এবং এখন আমি প্রোগ্রাম রান করি। দেখো স্ক্রিনে কিন্তু তুমি আউটপুট পাওনি। আউটপুটটা কোথায় থাকবে? আউটপুট আসবে হচ্ছে ঠিক ইন যেখানে ছিল সেখানে out.txt একটা ফাইল হয়েছে। এখন দেখো আমি দুইটা ফাইলই ওপেন করি। 3 9 যোগফল হচ্ছে 12, 12 0 যোগফল হচ্ছে 12, 100 5000 যোগফল হচ্ছে 5100, 3 4 7 2 4 6 এবং 6 5 11। প্রোগ্রাম কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো এই হচ্ছে fopen এর ব্যবহার। তুমি যেটা করবে, যে প্রোগ্রামই লেখো না কেন ফাইল দিয়ে টেস্ট করবে, ফাইল দিয়ে টেস্ট করলে টেস্ট করতে সুবিধা হয়। শুরুতেই এই দুইটা কমান্ড দিয়ে রাখবে। এবং তোমার যদি ঠিক একই জায়গায় তোমার ইনপুট আউটপুট ফাইলটা থাকে, তোমার এই যে এই শুরুর এই অংশটা দেওয়ার দরকার নাই, এতটুকু রাখলেই হবে। এভাবে প্রোগ্রাম টেস্ট করার পর এটা রেখে কিন্তু সাবমিট করলে হবে না। সাবমিটের আগে অবশ্যই তুমি সেটা কমেন্টে ডিসেবল করে দিবে। তো তোমরা যখন আরেকটু প্রোগ্রামিং শিখবে তোমরা দেখবে যে এই জিনিসটা হ্যান্ডেল করার আরেকটা মজার উপায় আছে। তো এইভাবে fopen ব্যবহার করে খুব সংক্ষেপে তুমি তোমার ফাইলের কাজটা সেরে নিতে পারো। আমাদের এই লেকচারের উদ্দেশ্য বিভিন্ন প্রবলেম সলভিং এর টেকনিক নিয়ে আলোচনা করা। প্রথমে বলে নেওয়া ভালো যে প্রবলেম সলভিং এর টেকনিক আসলে অনেক হাজার হাজার বা তার চেয়েও বেশি, কিন্তু অতগুলো টেকনিক আমরা এখানে কভার করতে পারবো না। আমরা খুব বেসিক কিছু দেখাবো, তোমরা পরবর্তীতে করতে করতে অনেক টেকনিক শিখবে। কিভাবে প্রবলেম সলভ টেকনিক তোমরা নতুন নতুন টেকনিক কিভাবে তোমরা শিখবে সেটা এই লেকচারের একদম শেষে আমি তোমাদেরকে বলবো। চলো তোমাদেরকে প্রথমে কিছু খুব মৌলিক বা বেসিক টেকনিক শেখাই। আমাদেরকে অনেক সময় বলা হয় একটা প্রবলেম সলভ করার জন্য, এবং সেই প্রবলেমে অনেকগুলো ইনপুট দেওয়া থাকে এবং আমাদেরকে আউটপুট দেখাতে হয়। তো অনেকেই যেই কাজটা করে থাকে যে সবগুলো ইনপুট একেবারে নেয় এবং তারপরে সেই ইনপুটের উপর কাজকর্ম করে আবার সবগুলোর আউটপুট একেবারে প্রিন্ট করে। তো এটা আসলে যে কাজটা হয় যে আমরা বেশি মেমোরি ব্যবহার করি, কারণ সবগুলো ইনপুটকে আমাদের নিয়ে কোথাও রাখতে হচ্ছে, এবং আউটপুটের জন্য আমাদের মেমোরি দরকার হয়, কারণ আউটপুটগুলো আমাদেরকে মেমোরিতে সেভ করে রাখতে হচ্ছে। তো এই জিনিসটা না করে প্রতিটা ইনপুটের সময় আমরা ইনপুটগুলো নিয়ে সেটাকে প্রসেস করে আউটপুট দিয়ে দিলেও আমাদের চলবে। তো এটা একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই। যেমন একটা প্রবলেম যেটাতে অনেকগুলো নাম্বার দেওয়া থাকবে, আমাকে সেই নাম্বারগুলোর দ্বিগুণ প্রিন্ট করতে হবে। তো এই হচ্ছে আমাদের কোড। অনেকে যে কাজটা করে যে প্রথমে সবগুলো একটা ইনপুটের জন্য সবগুলো নাম্বার নেয় এবং সবগুলো যোগ করে এবং যোগফলটা লিখে। তো এটার জায়গায় যেটা করা যেত সেটা হচ্ছে এখানে আমি একটা একটা করে নাম্বার নিচ্ছি এবং সামের সাথে তখনই যোগ করে সামটা প্রিন্ট করে দিচ্ছি। তোমরা বিভিন্ন ডাটা টাইপের কথা জেনেছো,
আহ, এবং অনেক ডাটা টাইপ ব্যবহারও করেছো। কিছু কিছু ডাটা টাইপে কোনো একটা ইনপুট এঁটে গেলেও অনেক সময় দেখা যায় যে তাদের গুণফল বা যোগফল এসব কাজকর্ম করার পর সেই মানটা ওই ডাটা টাইপে আর আসছে না, সেটাকে পার হয়ে গেছে। একটা উদাহরণ হচ্ছে, ধরো যে তোমরা দুইটা ইন্টেজার নিলে যেটার মান 10⁹9 এর মতো, এবং তাদেরকে গুণ করলে সেটা 32 বিট ইন্টেজার অর্থাৎ ইন্টে আসছে না। তো এই জন্য আমরা একটা 64 বিট ইন্টিজার ব্যবহার করতে পারি, যেটাকে সি বা সি প্লাস প্লাসে লং লং দিয়ে প্রকাশ করা হয়, যেটা আমরা আগের লেকচারগুলোতে তোমাদেরকে দেখাইনি। লং কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা লং লং লিখবো, লং এর পরে লং লিখে, ধরা যাক আমি লং লংটার নাম দিলাম এক্স, এরপর সেটা ইনপুট নেওয়ার জন্য আমি পার্সেন্ট দিয়ে এলএলডি দেব, এলএলডি, এবং একটা অ্যাম্পারসেন্ট চিহ্ন দিয়ে এক্স, প্রিন্টএফ এর সময় একই রকম পার্সেন্ট এলএলডি তারপর এক্স। এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে পার্সেন্ট এলএলডি সাধারণত লিনাক্স বা এ ধরনের অপারেটিং সিস্টেমের গুলোতে কাজ করে। উইন্ডোজে বিশেষ করে মিং জিডাব্লিউ নামের কম্পাইলারটাতে এলএলডি দিয়ে কাজ করে না, ভিজুয়াল সি প্লাস প্লাস এলএলডি দিয়ে কাজ করে না, সেখানে ব্যবহার করতে হচ্ছে ক্যাপিটাল আই 64D। তোমরা তোমাদের অপারেটিং সিস্টেমে কোনভাবে কাজ করে সেটা দেখে নেবে। সাধারণত অনলাইন জাজগুলোতে পার্সেন্ট এলএলডি ব্যবহার করা হয়, কারণ সেগুলো লিনাক্স ব্যবহার করে। আর রাশিয়ান যে অনলাইন জাজগুলো আছে সেগুলোতে আবার পার্সেন্ট i64D ব্যবহার করা হয়। তোমরা সেই অনলাইন জাজের ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন বা এফএকিউ দেখলে তোমরা জানতে পারবে যে আসলে i64D ব্যবহার করবে নাকি এলএলডি ব্যবহার করবে। অনেক সময় তোমরা লং লং ব্যবহার করেও, 64 বিট ইন্টিজার ব্যবহার করেও হয়তো তোমাদের ক্যালকুলেশনগুলো করতে পারবে না, সেক্ষেত্রে তোমাদের প্রয়োজন হবে বিগ ইন্টিজার। তো বিগ ইন্টিজার কি সেটা একটু বলে নিই। বিগ ইন্টিজার হচ্ছে যে সেটা আসলে তোমরা আরবিট্রারি সংখ্যক বা ইচ্ছে মতো সংখ্যক তোমরা ডিজিট রাখতে পারবে, এবং সেটা রাখবে হচ্ছে স্ট্রিংয়ে। ক্যালকুলেশনগুলো হবে তোমরা হাতে যেভাবে যোগ বিয়োগ গুণ ইত্যাদি করো সেভাবে। তো সেটাকে আসলে সেটার যে পুরো প্রসেসটা সেটার দেখানোটা আসলে এই ভিডিওর স্কোপে পড়ে না। তোমরা যেহেতু এর আগে স্ট্রিং এর ভিডিওগুলো দেখেছো এবং স্ট্রিং সম্পর্কে জেনেছো, আশা করি তোমরা চেষ্টা করলে এটা নিজেরা ইমপ্লিমেন্ট করতে পারবে। তো এই ছিল মোটামুটি প্রবলেম সলভিং এর কিছু টেকনিক, মেমোরি বাঁচানো এবং কিভাবে বিভিন্ন রকমের ক্যালকুলেশনের পরে আমরা আমাদের মানগুলো ওই ভ্যারিয়েবলে না আটলে আমরা অন্য ব্যবস্থা নিতে পারি। পরবর্তী লেকচারে আমি প্রবলেম সলভিং এর আরো কিছু টেকনিক তোমাদেরকে দেখাবো। আগের লেকচারে তোমাদেরকে কয়েকটা প্রবলেম সলভিং এর টেকনিক দেখিয়েছিলাম, তো এই লেকচারেও আমরা সেরকম কয়েকটা টেকনিক দেখব। প্রথম টেকনিকটা হচ্ছে এরকম যে অনেক প্রবলেমে হয়তো দেখবে যে লুপ চালিয়ে কোনো একটা কাজ করা যাচ্ছে, কিন্তু সেটাকে আরো এফিশিয়েন্ট করার জন্য আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি যদি কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা থাকে। আর যেমন ধরো একটা প্রবলেমে তোমাকে বললো যে 1 থেকে n পর্যন্ত সবগুলো নাম্বারের যোগফল প্রিন্ট করতে হবে। তো এটা লুপ চালিয়ে করা যায় খুব সহজে, কিন্তু এটা একটা ফর্মুলা আছে, n × n + 1 / 2। এখন এটার কোড এমনিতে আমরা লিখতে পারি হচ্ছে এভাবে।
এখানে 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা নাম্বার আমি লুপ চালিয়ে যোগফল দেখালাম, কিন্তু আমরা ফর্মুলাটা লিখে আরো এফিশিয়েন্টলি এই যোগফলটা ক্যালকুলেট করতে পারি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে কোনটা আসলে ভালো, কোনটা করা উচিত। অনেক সময় দেখা যায় যে আমাদের ইনপুটের মান খুব বেশি বড় হয় না, সেক্ষেত্রে কোনো একটা উপায় করলে যে অন্যটার থেকে খুব বেশি সুবিধা পাওয়া যাবে সেটা বলা যায় না। কিন্তু n এর মান যদি খুব বড় হয়, ধরা যাক 10⁹, সেক্ষেত্রে প্রথম উপায়ে যদি আমি লুপ চালিয়ে প্রত্যেকটার যোগফল বের করতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে, যেখানে সেটাকে ক্যালকুলেট করে বের করা মানে ফর্মুলা থেকে ক্যালকুলেট করে বের করতে আমাদের অনেক সময় কম লাগবে, অনেক এফিশিয়েন্টলি হবে। প্রবলেম সলভিং এর আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্যাটার্ন রিকগনিশন বা প্যাটার্ন বের করা। প্যাটার্নের ব্যাপারটা কিরকম, যে আমরা ছোট কিছু কেস নিয়ে কাজ করব, ছোট কিছু জিনিসপত্র নিয়ে আমরা ক্যালকুলেট করব, তারপর সেখানে হয়তো আমরা কোনো একটা নিয়ম বা কোনো একটা প্যাটার্ন দেখতে পাবো, সেখান থেকে আমরা সেই জিনিসটা অনেক সহজে ক্যালকুলেট করার একটা উপায় পেয়ে যেতে পারি। যেমন ধরা যাক একটা প্রবলেম বললো যে আমাকে 3n এই সংখ্যাটির শেষ যে অঙ্কটা সেটা বের করতে হবে। যেমন এটা এরকম হতে পারে যে তোমার 3⁵, আমাদের 3 3 9 3 9 27, 3⁵ শেষ অঙ্ক হচ্ছে 7। আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথম কয়েকটা টার্ম একটু দেখি যে জিনিস আসলে কি হয়। 3⁵ মান কত? 1। 3⁵ এর মান কত? 3। 3⁵ এর মান কত? 9। 3⁵ এর লাস্ট ডিজিট কত? 7। 3⁵ এর লাস্ট ডিজিট কত? 3⁵ হচ্ছে 81, লাস্ট ডিজিট হচ্ছে 1। আবার 3⁵ পরের যে 3⁵, সেটার মান হচ্ছে 243, তার লাস্ট ডিজিট হচ্ছে 3। এরপর দেখবে যে 3 এর পরে আবার 9, এরপরে আবার 7, আবার 1, এরকম পুনরাবৃত্তি হতে থাকবে। তার মানে যে তোমাদের প্রত্যেকটা মান বা প্রত্যেকটার জন্য মানের জন্য 3n কত হবে সেটা আলাদা করে বের করার দরকার নেই, তোমাদের জাস্ট এই প্যাটার্নের মধ্যে কোথায় ওই nটা পড়ছে সেটা বের করলেই চলবে। আমি এটার কোডটা তোমাদেরকে দেখাচ্ছি। যেমন আমরা এখানে দেখাই যে আসলে পুরো জিনিসটা হচ্ছে 3⁵ থেকে যদি দেখাই তাহলে 3 9 7 1 এইরকম। তো এখন আমাকে যদি বলা হয় যে 3⁵ কি হবে, 3⁵ হবে 3⁵ আমার শেষ হচ্ছে যেহেতু 3 দিয়ে, 3⁵ এর পরে অবশ্যই 9 দিয়ে শেষ হবে। তার মানে হচ্ছে যে আমি এটার ভাগশেষ ব্যবহার করে, মানে কোন একটা নাম্বারের কে ভাগ করলে যে জিনিসটা পাওয়া যায় সে ভাগশেষ ব্যবহার করে আমি এই শেষ ডিজিটটা বের করতে পারি। যেমন আমাকে বলা হলো যে 3⁵ এর শেষ মানটা কত। এখন 3⁵ এর শেষ যে মানটা, শেষ যে ডিজিটটা, সেটা আসলে 3⁵ এর সমান। তো আমরা আসলে দেখতে পারি যে এই সাইকেলের দৈর্ঘ্য যেহেতু 4, আমি 4 দিয়ে মড করলে মানে 4 দিয়ে ভাগ করে যে ভাগশেষ পাওয়া যাবে সেটা হচ্ছে 1। তার মানে 3⁵ এর যে মান সেই মানটাই হচ্ছে 3⁵ এর মান।
এরপর 3⁶ এর ক্ষেত্রে যেটা হবে, 3⁶ এর মানটা আসলে 3⁻² এর যে মান হওয়ার কথা সেটা। এভাবে আমি কোন ভাগে কি পড়ছে সেটা বের করে আমি কোন একটা মান নির্ণয় করতে পারি। যেমন আমি যদি বলি যে 3⁻100 এর মান কত, 3⁻100 এর মান হচ্ছে, এটার মানটা 0 আসবে, তার মানে 3⁻0 যে মান, মানে 3⁻0 এর মান হচ্ছে 1, সেই 3⁻0 এর মানটাই হবে 3⁻100 এর মান। এইভাবে আমি পুরো জিনিসটা বের করতে পারি। তো আমি কোডটা লিখি, আমাকে দেওয়া হলো n, আমি nটা ইনপুট নিলাম, n কে আমি 4 দিয়ে মোড করলাম, এরপর আমি 4টা ইফ লিখে এই জিনিসটা দেখাতে পারি। অথবা আমি প্রত্যেকটার জন্য একটা অ্যারে আগে থেকে বের করে রাখতে পারি, ভ্যালুজ, এরপর সেই মানটা প্রিন্ট করতে পারি। তো এটা গেল একটা প্যাটার্ন। আমরা অন্যান্য বিভিন্ন প্রোগ্রামও এইরকম ভাবে কয়েকটা মান নিজে হাতে বের করে প্যাটার্ন দেখে আমরা ওইটার একটা সলিউশন পেয়ে যেতে পারি। বেশিরভাগ প্রবলেমেই সেটার ছোট কিছু কেস বা ছোট কিছু মানের জন্য সেটা বের করে অ্যালগরিদম পাওয়া যেতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা বলতে হবে সেটা হচ্ছে যে ডিবাগ করার ব্যাপারটা। আমাদের প্রোগ্রামে বাগ থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, আমরা মানুষ মাত্রই ভুল করে। তো এই প্রোগ্রামের ভুল বের করার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ডিবাগ করা। তো ডিবাগ করার বিভিন্ন রকমের উপায় আছে। একটা উপায় হচ্ছে ডিবাগার ব্যবহার করে ডিবাগ করা। তো ডিবাগার ব্যবহার করতে চাইলে তোমরা ডিবাগার সম্পর্কে অনেক কিছু জানতে পারো নেটে সার্চ করে, কারণ ডিবাগার ব্যবহারের উপায়গুলো আসলে এই কোর্সে বা এই একটা লেকচারের মধ্যে দেখানো সম্ভব না। আমি তোমাদেরকে খুব বেসিক একটা জিনিস দেখাচ্ছি যে কিভাবে প্রিন্টএফ ব্যবহার করে আমরা ডিবাগ করতে পারি। তো প্রিন্টএফ ব্যবহার করে ডিবাগ করার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে আমরা ডিবাগ করে প্রিন্টএফ দিয়ে আমরা আসলে কি দেখব। প্রিন্টএফ দিয়ে আমরা দেখব যে কোনো একটা লাইনে কোনো একটা ভ্যারিয়েবলের মান কত আসছে সেটা প্রিন্ট করে দেখা। আমাদের কোনো একটা কেসের জন্য একটা পর্যায়ে এসে একটা ভ্যারিয়েবলের মান কি হওয়া উচিত সেটা আমরা হয়তো জানি, এবং আমরা যদি প্রিন্ট করে দেখি যে ওই মানটা আসছে না, তার মানে ওই মানটা মাঝখানে যারা যারা ক্যালকুলেট করতে ব্যবহার করেছে বা ওই মানটা আসতে যে ক্যালকুলেশনগুলো হয়েছে সেগুলোতে কোথাও ভুল আছে, তো আমরা আরও কিছু প্রিন্টএফ ওখানে যোগ করতে পারি এবং সেই প্রিন্টএফগুলো থেকে আমরা বুঝতে পারি যে আসলে কোন জায়গাটায় আমাদের ভুল হয়েছে। যেমন ধরা যাক যে আমরা যে প্রোগ্রামটা এখানে লিখেছিলাম সেটার মধ্যে কোথাও আমি কোন একটা মান দেখতে চাই, যেমন এইখানে হয়তো n এর মানটা কত এসছে আমি দেখতে চাই। তো আমি এখানে একটা প্রিন্টএফ দিয়ে n =% d এইরকম লিখে আমি n এর মানটা দেখতে পারি এবং এই ক্যালকুলেশনটা হওয়ার আগে n এর মানটা কত ছিল সেটা দেখতে পারি। ধরা যাক যে আমরা জানি যে এই অপারেশনটা হওয়ার পরে n এর মান হওয়া উচিত 3, এমন আমরা ইনপুট দিচ্ছি 7, এখানে 4 দিয়ে মড করার পর হওয়া উচিত 3। তো এখানে আগের কত ভ্যালু ছিল সেটা প্রিন্ট হবে, এখানে পরে কত ভ্যালু ছিল সেটা প্রিন্ট হবে। তো আমরা জানি যে 7
4 দিয়ে মড করলে 3 হয়, কিন্তু আরো কমপ্লেক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো কাজে লাগে। তবে সবখানে প্রিন্টএফ দিয়ে, প্রত্যেকটা ইয়েতে প্রিন্টএফ দিয়ে, একেবারে প্রিন্টএফ দিয়ে অনেকগুলো প্রিন্টএফ স্টেটমেন্ট লিখে ডিবাগ করাটা আসলে খুব একটা বুদ্ধিমানের কাজ না, কারণ খুব বেশি প্রিন্টএফ লিখলে আসলে কোথায় ভুল হচ্ছে সেটা বের করতে কষ্ট হয়। তো আমাদের উচিত হবে যে আস্তে আস্তে 1-2টা প্রিন্টএফ দিয়ে আমাদের ভুলের উৎসটা বের করার চেষ্টা করা এবং সেই ভুলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়া। আর যেটা করা যায় যে বাইনারি ভাবে এগোনো, যে প্রথমে একেবারে শেষে কোনো মান একটা দেখা যে সেই মানটা কত আসছে, তারপর আস্তে 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 প্রোগ্রামটাকে ছোট করতে থাকা, আমাদের স্কোপটাকে ছোট করতে থাকা। যেমন ধরা যাক যে আমার মানটা এখানে প্রথমেই ভুল আসছে এই লাইনে, এখন আমি এই লাইনের আগে কোথাও একটা প্রিন্টএফ দিয়ে দেখতে পারি যে এখানে কত মান এসছে। তারপরে হয়তো দেখলাম যে এখানে ঠিক মান আসছে, তার মানে হচ্ছে যে মাঝখানে হয়তো ওই মানটা যেখানে পরিবর্তন হয়েছে কোনো এক জায়গায় সেখানে প্রিন্টএফ দিয়ে দেখলাম, তখন দেখলাম না সেখানেও ঠিক মান আসছে, তার মানে হচ্ছে যে ওই লাইন থেকে একেবারে নিচ পর্যন্ত আসলে কোনো জায়গায় সমস্যা হয়নি, সমস্যা হয়েছে প্রথম থেকে ওই লাইনের আগ পর্যন্ত। তারপর আমি সেখানে ওই ভুলটা খুঁজব। তো এটা ছিল ডিবাগিং এর একটা উপায়। তো ডিবাগিং তোমরা করবে, আর ডিবাগিং করার আরেকটা ডিবাগিং করার আগে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে যে তোমরা কোডটা একটু ভালো করে নিজেরা পড়ে দেখবে। একেবারে যখনই কোনো একটা ভুল হচ্ছে অনেকগুলো প্রিন্টএফ দিয়ে জিনিসটা বের করে ফেলা না, তোমরা ধরো ছোট একটা কোড সেগমেন্ট লিখলে সেই কোড সেগমেন্টটা আরেকবার পড়ে দেখবে যে জিনিসটা ঠিক আছে কিনা। তো তোমাদের যে কটা টেকনিক দেখালাম তার বাইরেও অনেক রকমের টেকনিক রয়েছে, যেগুলো তোমরা আস্তে আস্তে করে করে শিখবে, নিজেরাই বের করতে পারবে, আর অনেকগুলো শিখবে অন্যদের কাছ থেকে। তো অন্যদের কাছ থেকে কিভাবে শেখা যায়, ধরো তোমাদের বন্ধু বান্ধব বা তোমাদের মেন্টর যারা তোমাকে শেখান তাদের কাছ থেকে শিখতে পারো, বা বিভিন্ন অনলাইন ফোরামে যেখানে প্রবলেম নিয়ে ডিসকাশন হয় সেখান থেকে শিখতে পারো, বা যদি কোড ফোর্সেস বা টপ কোডার ব্যবহার করো সেখানে কন্টেস্টের শেষে ওই কন্টেস্টের যে সাবমিশনগুলো আছে, যারা যারা কোড সাবমিট করেছে তাদের কোডগুলো দেখতে পারো। তো ওই কোডগুলো দেখার সুবিধা হচ্ছে যে ধরো তুমি একটা প্রবলেম ঠিকমতো সলভ করলে, তুমি অ্যাকসেপ্টেড পেয়ে গেলে, কিন্তু তারপরে দেখবে যে যারা অনেক ভালো কোডার তাদের কোডে এমন অনেক জিনিসপত্র তোমরা পাবে যেগুলো ব্যবহার করলে তোমাদের কোডটা আরো এফিশিয়েন্ট হবে, কোড আরো ছোট হবে। তো ওই কোডগুলো দেখে তোমরা এই রকম টেকনিকগুলো শিখতে পারো। আশা করি এই কোর্সের পরে তোমাদের শেখা থেমে থাকবে না, তোমরা আরো শিখবে, আরো জানবে, আরো ভালো প্রোগ্রামার হবে। তো তোমাদের জন্য শুভকামনা রইল। তো আমরা আমাদের প্রথম যে প্রোগ্রামিং কোর্স, সেই কোর্সের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো গত 6 সপ্তাহ তোমরা আমাদের সাথে ছিলে, এজন্য তোমাদেরকে ধন্যবাদ। আশা করি যে তোমরা কোর্সটি উপভোগ করেছো এবং কুইজগুলো দিয়ে তোমরা মজা পেয়েছো। সেই সাথে ওয়াসি এবং রাফিকেও ধন্যবাদ। তো তোমরা ভালো থাকো এবং প্রোগ্রামিং চালিয়ে যাও। আশা করি তোমরা ভালো আছো। আমাদের কোর্সটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তো এটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল এবং আশা করি তোমাদেরও ভালো লেগেছে। কোর্সটা করতে গিয়ে আমরা বেশ অনেক কিছু শিখেছি। আসলে অনেক কিছু অনেকভাবে চিন্তা করেছিলাম যেটা হয়নি, অনেক সমস্যা হয়েছে। তো সেগুলো আসলে আমরা ওয়ার্ক অ্যারাউন্ড করে নিয়েছি। তো যেমন অনেকের অভিযোগ ছিল যে ভালো ইন্টারনেট না থাকার কারণে অনেকে ভিডিওগুলো দেখতে পারো নাই। তো এটার জন্য আমরা চিন্তা ভাবনা করছি কিভাবে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া যায়, হয়তো ডিভিডি রাইট করে বা কোনো একভাবে। আর অবশ্যই এখন যেহেতু 3G চলে আসতেছে বেশ সবগুলো অপারেটরই, আশা করি তোমরা সবাই 3G কানেকশন নিয়ে নেবে এবং বেশি বেশি করে প্রোগ্রামিং শিখবে। আর ভবিষ্যতে যদি আবার কখনো আমরা কোনো কোর্স নেই তাহলে তোমার সাথে দেখা হবে। ভালো থাকো। আশা করি তোমরা ভালো আছো। আমাদের কোর্সটা শেষ হয়ে গেল। এই কোর্সের স্কোপ আসলে প্রোগ্রামিং কোর্স হিসাবে খুব ছোটই ছিল। তোমাদেরকে
আসলে ভালো প্রোগ্রামার হতে গেলে অনেক কিছু শিখতে হবে, শুধু শিখতে হবে না, তোমাদের অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। সুবিন ভাই বলেছিলেন একটা সংখ্যার কথা, যে এত ঘন্টা প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করবে, এছাড়া কমিউনিটির সাথে যোগাযোগ রাখাটাও খুব ইম্পর্ট্যান্ট। অনেকের সাথে দল বেঁধে তুমি প্রোগ্রামিং শিখবে। আর বিভিন্ন রকমের কমিউনিটির ওয়েবসাইট যেগুলো, যেমন স্ট্যাক ওভারফ্লো বা বিভিন্ন অনলাইন জাজের ফোরাম, সেগুলো ব্যবহার করবে। আর তোমরা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ অংশগ্রহণ করবে বা প্রোগ্রামিং কন্টেস্ট করবে, তাদের জন্য আসলে শেখার অনেক অনেক কিছু আছে। তোমরা তোমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখতে হবে। আর যারা হয়তো সিরিয়াসলি প্রোগ্রামিং কন্টেস্ট করবে না, তাদেরও আসলে প্রবলেম সলভ করার প্রয়োজন আছে নিজেদের স্কিল বাড়ানোর জন্য। তোমরাও মাঝে মাঝে বিভিন্ন অনলাইন জাজ থেকে প্রবলেম সলভ করবে। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।